করতে বলে আমি ভুলে যাই বারবার। আচ্ছা যাই হোক, সিডি রেখা হচ্ছে এখান থেকে এতটুকু, আর এবি রেখাটি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই সিডি রেখাকে এবি রেখাটি বহিস্থভাবে বিভক্ত করছে, বহির্বিভক্ত করছে। ঠিক আছে, তো সেটা আমরা ধরে নিব যে মনে করি এবি রেখাংশটি সিডি কে পি বিন্দু পি এক্স ওয়াই বিন্দুতে, মনে করো তুমি এখানে m:1 নিতে পারো, হ্যাঁ mn ও নিতে পারো, আবার m:1 নিতে পারো। m:1 নিলে ক্যালকুলেশনটা ইজি হবে, বা k:1 নিলে। ঠিক আছে, তো k:1 অনুপাতে এত বিন্দুতে k:1 অনুপাতে বহির্বিভক্ত করে, কারণ আমরা দেখতেই পাচ্ছি বহির্বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত করে। এই লেখাটা কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? এবি রেখাংশটি পি বিন্দুতে, ওকে, সিডি রেখাংশকে k:1 অনুপাতে, হ্যাঁ, বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, তার মানে আমি এই পি সি ইস টু পিডি এইটা ইকুয়াল টু k:1 বলতেছি। জিনিসটা বুঝতে পারছো কিনা? বহির্বিভক্ত করা মানে হচ্ছে পিসি ইস টু পিডি এর অনুপাতটা বের করা। ঠিক আছে, বহির্বিভক্ত কি কি? পিসি একটা ভাগ আর পিডি একটা ভাগ। বহির্বিভক্ত হলে পি বিন্দু থেকেই অপর দুইটা বিন্দুর এই ভাগগুলোর রেশিও বের করতে হয়। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝতে পেরেছি। তাহলে এখন নিশ্চয়ই আমি এই পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলতে পারবো। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, তো পি বিন্দুর স্থানাঙ্ক ডেফিনেটলি সিডির যে বিন্দুগুলো আছে সেটা দিয়ে বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে সেটা দিয়ে আমরা বের করব। তো দেখো, এখানে কে মাইনাস চিহ্ন বসবে, কারণ বহির্বিভক্তকরণের ক্ষেত্রে মাইনাস চিহ্নই বসে। কে মাইনাস 1। এখন এখানে কি বসবে? আমরা ধরছি কাকে? x1 y1 এই প্রথমটাকে, আর x2 y2 কে ওই দূরেরটাকে। তাহলে k is to x2 মানে 3, আর 1 মানে 1 into x1 মানে 0। আবার y এর ক্ষেত্রে k into y2 মানে 16, k into 16, আর 1 into y1 মানে 7। এই হচ্ছে ব্যাপার। পি বিন্দুর স্থানাঙ্ক 3k divided by k minus 1, 16k minus 7 k minus 1। এতটুকু আমাদের এই স্থানাঙ্কটা বের হলো। এখন কথা হচ্ছে যে স্থানাঙ্কটা বের তো হলো, আমাদের দরকার হচ্ছে k:1 এর ভ্যালুটা, মানে k এর মানটা। তো সেটা বের করতে গেলে আমরা কি করেছিলাম গতদিন? এই রেখা দিয়ে আমরা প্রথমেই এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম। ঠিক আছে, এই সিডি রেখা দিয়ে যদি এইটা দিয়ে তুমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করো, তাহলে অপর যে রেখাটা আছে মানে এবি, এই রেখার মধ্যে তিনটা বিন্দু আমরা পাচ্ছি। কি কি বিন্দু? এ, বি আর পি। এই তিনটা বিন্দুই একই রেখার উপর অবস্থিত। তাহলে এই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। ঠিক আছে, যেহেতু যেহেতু এ, পি, বি বিন্দু তিনটি সমরেখ, অতএব ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল 0।
দেখো আমি বলেছি যেহেতু এ পি বি এই তিনটা বিন্দু একই রেখায় আছে আছে সুতরাং ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফলটা 0 হবে। বুঝতে পেরেছ? সমরেখা হলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তো 0 হয়। তো সেটা লিখেছি আমরা। ক্লিয়ার? কথা বুঝতে পারছো নুসরাত? আচ্ছা। এরপরে এ বিন্দু কই? এ বিন্দু এখানে বসাও 1 -8। পি বিন্দু মাঝখানে বসাচ্ছি এক্স ওয়াই আর হচ্ছে বি বিন্দু লাস্টে বসাচ্ছি। আচ্ছা, পি বিন্দুটা মাঝখানে না বসালেও হয়, লাস্টে বসালে ভালো হইতো, ক্যালকুলেশনে ইজি হইতো, লাস্টেই বসাতে পারি। ও লাস্টে বসালে তো সেটা থাকবেই না, এটা আরেকটা প্রবলেম হবে। এখানে বসাই, লাস্টে বসালে তো ওটাকে আমরা ইগনোর করব। 1 1 1 সমস্যা নাই, একভাবে করলেই চলে। এ হচ্ছে এটা, বা হাফটা ভাগ করে দিই, ভাগ করে দিলে ওই পাশে 0 হয়ে যায়। আর নির্ণায়কের কাজ আমরা একটু করব, সেই কাজটা কি? কাজটা হচ্ছে এই যে এরকম উপরের সারিকে নিচের সারি থেকে, মানে নিচের সারিকে উপরের সারি থেকে বিয়োগ, তাহলে এইটা এখানে 0। তো এক্স থেকে তাহলে 3 বিয়োগ -3 বিয়োগ করলে +3 হয়ে যাবে, এইটা এখানে 0। তাহলে এখানে এই থাকলো আর কি। ঠিক আছে, যাই হোক একটা করলেই হয়। হ্যাঁ, এটা হবে আর কি। এক্স ওয়াই নিচে বসালেও হইতো, সমস্যা নাই। এখানে 1 আছে, 1 নিয়ে আমরা কি করতে পারি? এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা করতে পারি। তাহলে খেয়াল করো, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স আর হচ্ছে y মাইনাস 4, এইটা সূত্রের মাইনাস, এরপরে x প্লাস 3। আর দেখো এখান থেকে আমি মাইনাস একবারে কমন নিয়ে ফেলতে পারি, এই মাইনাসটা। আচ্ছা, কমন না নিলে পরে নিব, সমস্যা নাই। ইকুয়াল টু 0। এখন আমরা একটু ক্যালকুলেশনটা করি। এখানে ক্যালকুলেশন বলতে গুণ করব y ইন্টু 1 y মাইনাস 4 মাইনাস এক্স ওয়াই প্লাস 4x। আর এখানে দেখো এই মাইনাস, এই যে এখান থেকে মাইনাস কমন নিয়ে মনে করো এখানে, মনে করার দরকার নেই, এক লাইন বেশি করি। আচ্ছা, y প্লাস 4x মাইনাস 4 মাইনাস xy প্লাস 8x, এখানে কি হয় প্লাস xy মাইনাস 24, সরি প্লাস 24 প্লাস 3y ইকুয়াল টু 0। তাহলে xy কাটা, আমাদের y থাকছে কয়টা? y হচ্ছে 3y, এটা 4y, x 12x, আর হচ্ছে এখানে মাইনাস করলে 20 থাকে, 0। সো 4 দিয়ে সবাইকে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে জাস্ট 5। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা x আর y এর যে মানগুলো আছে সেগুলো বসাই দিতে পারি। y এর যে মান আছে সেটা হচ্ছে 16k - 7, মানে এই যে যেটা আমরা বের করেছিলাম, হ্যাঁ, বহির্বিভক্তের সূত্র দিয়ে 16k - 7 ডিভাইডেড বাই k - 1, 3 ইন্টু এখানে মান আছে 3k ডিভাইডেড বাই k - 1। ঠিক আছে, 3k ডিভাইডেড বাই k - 1 প্লাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, তো k - 1 দিয়ে সবাইকে গুণ করলে এইটা এটা কেটে যাবে। ওকে,
তাহলে 16k মাইনাস 7 থাকবে এখানে, প্লাস এখানে 9k থাকবে শুধু, k মাইনাস 1 তো কেটেই যাবে, আর এর সাথে k মাইনাস 1 টা গুণ হবে কারণ এর নিচে k মাইনাস 1 ছিল না। ওকে, তাহলে k মাইনাস 1 দ্বারা গুণ, k মাইনাস 1 দ্বারা আমরা গুণ করেছি এটাকে। তাহলে দেখো 25k মাইনাস 7 হলো প্লাস 5k মাইনাস 5 ইকুয়াল টু 0, বা এটা কত 30k মাইনাস 12 ইকুয়াল টু 0, বা 30k ইকুয়াল টু 12, বা k ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 30, তার মানে 5 ছক 30, 6 দুগুণে 12, বা k by 1 equal to 2 by 5, k is to 1 equal to 2 is to 5। তাহলে এটা 2 is to 5 অনুপাতে এটা হচ্ছে বহির্বিভক্ত হয়েছে, 2 is to 5 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে 2 is to 5। ওকে, এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা, এটা যদি দেওয়া থাকে তাহলে আমি পি বিন্দু বের করে ফেলতে পারি ডেফিনেটলি, তাহলে সেটা বের করে ফেলি। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, সেকেন্ড পার্ট স্টার্ট হচ্ছে, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কের ওখানে কি কি ছিল, 3k ডিভাইডেড বাই k মাইনাস 1 ছিল, আর এই পাশে ছিল 16k মাইনাস 7 ডিভাইডেড বাই k মাইনাস 1। এখানে তুমি k এর ভ্যালু আসলে 2 বাই 5 হয়, তাই না? দেখো k এর ভ্যালু যদি তুমি হিসাব করতে চাও তাহলে k এর ভ্যালু হচ্ছে 2 বাই 5, তাই না? তো k ইকুয়াল টু 2 বাই 5 আসলে বের করেছি আমরা, তো সেটা বসাই দিব। তাহলে 3 ইন্টু 2 বাই 5, 2 by 5 minus 1, 16 into 2 by 5 minus 7 divided by 2 by 5 minus 1। তাহলে 6 by 5, 2 minus 5, কমা এটা হচ্ছে 32 by 5 minus 7 divided by 2 minus 5 by 5। ওকে, 6 by 5 into এটাকে উল্টালে 5 by minus 3 হয়, ও মাইনাস মান আসে, আচ্ছা সমস্যা নাই, যে মান আসে আসুক। আর এটা হচ্ছে কত হয়, 5 7 35, তাহলে 32 থেকে চলে গেল হচ্ছে, মানে 32 থেকে মাইনাস 35 করলে মাইনাস 3 থাকে, তার মানে মাইনাস 3 বাই 5 উপরে থাকে, আর নিচে এটা উল্টাই দাও, নিচে থাকে হচ্ছে মাইনাস শুধু 3। জিনিসটা বুঝছি কিনা, এখানে 5 7 35, 32 থেকে 35 বিয়োগ করলে মাইনাস 3 থাকে, মাইনাস 3 বাই 5 এটা লিখলাম গুণ চিহ্ন দিয়ে, নিচেরটা উল্টাই দিলাম, 5 বাই এখানে মাইনাস 3 হবে। তাহলে এখানে হচ্ছে কি আলটিমেটলি, এখানে হচ্ছে -2, কমা এটা কাটা, শুধু 1, -2, 1। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক -2, 1। ওকে, এবার তুমি খুব সহজেই সিডি রেখা যে অনুপাতে ভাগ করে এটাকে, সেটা বের করে ফেলতে পারবা, কারণ একই রেখা তো, সিডি রেখাকেই তো আমরা, দেখো সিডি রেখাটাই তো এইখানে এসে সেট করেছে, ঠিক আছে? তো সিডি রেখাটা এইটাকে কি কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, সিডি রেখা কিন্তু এটাকে অন্তর্বিভক্ত করছে, কারণ এর বর্ধিতাংশ ছেদ করেছে, সিডি রেখাটা এর সাথে ছেদই করে নাই, তো এর বর্ধিতাংশ ছেদ করলেও সেটা তো ভেতরেই ছেদ করছে, মানে এই এ বি রেখার উপরস্থ একটা বিন্দুতেই ছেদ করছে, বাইরে ছেদ করে নাই, বর্ধিতাংশে ছেদ করে নাই। হ্যাঁ, তো এ বি রেখার উপরের একটা বিন্দুকে ছেদ করেছে, তার মানে অন্তর্বিভক্ত করেছে। Okay?
তাহলে সেটা কি করতে হবে? ধরি সিডি রেখাংশটি এবি কে m:1 অনুপাতে পি বিন্দুতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্তই তো করছে, আগেরটা বহির্বিভক্ত করছিল, এইটা অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, তো এত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা বের করব নাকি? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, বা পি বিন্দুর স্থানাঙ্ক না, শুধু পি বিন্দুর ভুজ বের করো, তাহলেই হয়ে যাবে। মানে এই সূত্রের মাধ্যমে পি বিন্দুর ভুজ বের করো। অতএব পি বিন্দুর ভুজ বা কোটি যে কোনো একটা বের করলেই চলে। পি বিন্দুর ভুজ, সেই ভুজটা ইকুয়াল টু কি হবে? যেহেতু এটা অন্তর্বিভক্ত করছে তাহলে প্লাস হবে, নিচে প্লাস হবে। এখন দেখো, চিত্রটার দিকে না তাকালে বোঝা যাবে না। কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে? m:1। তার মানে সামনের টুকু m, পরের টুকু হচ্ছে 1। সামনের টুকু m, পরের টুকু 1। m:1 a b রেখাংশ। আচ্ছা, যদি এই পাশে m হয় তাহলে x2 y2 এটা, আর x1 y1 এটা। তাহলে আমরা শুধু ভুজ বের করছি, তার মানে m ইন্টু x2 মাইনাস 1 ইন্টু x1, m ইন্টু x2 মানে হচ্ছে -3 ছিল, আর 1 ইন্টু কত, 1 -1, শুধু 1, তো -3 আর 1। ঠিক আছে, তো পি বিন্দুর ভুজ আমরা ইতিমধ্যে বের করে ফেলেছিলাম এখানে, -2। পি বিন্দুর স্থানাঙ্কটাই বের করছি আসলে। তো -2 ইকুয়াল টু -3m প্লাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1, বা গুণ করো, -2m -2 ইকুয়াল টু -3m প্লাস 1, বা এই পাশে নিয়ে আসো সব m, তাহলে এই পাশে নিয়ে আসলে -2m প্লাস 3m equal to 1 plus 2. Therefore, m equal to 3. Therefore, m is to 1 equal to 3 is to 1. তার মানে এটা হচ্ছে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ব্যাস, শেষ। কোনো সমস্যা? তোমরা সবাই কি বুঝতে পেরেছ? তো যদি তুমি চিত্র দিয়ে বুঝতে চাও, তাহলে এ বি সি বিন্দু তিনটায় দেয়া আছে। এ দেয়া আছে 1 2, 1 2, তার মানে এ বিন্দু এটা। বি বিন্দু দেয়া আছে হচ্ছে 3 4, 3 4 এইখানে। আর সি বিন্দু দেওয়া আছে হচ্ছে 1 0, 1 0 এইটা। ডি বিন্দু কত বের হচ্ছে? অ্যান্সারটা কত আছে জানো? 1 মিনিট, আমি একটু শর্টকাট করার জন্য ডি বিন্দুর স্থানাঙ্ক 1 1 না, অ্যান্সারে 1 1 আছে, 1 1। এটা হচ্ছে 1,0, 1,0। এটা হচ্ছে 1 2, 1 2 3 4 1 0। আর ডি বিন্দু তাহলে কত আসার কথা? ও -1 -2। তো -1 মনে করো এই যে এইদিকে -1 আর -2 হচ্ছে 1 2 নিচের দিকে। তো সাপোজ এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক। সামান্তরিকটা কেমন হবে দেখতে? এই যে এমন হবে দেখতে। ওকে, এমন হবে। এখানে এ বিন্দু কত ছিল? এ বিন্দু ছিল হচ্ছে 1 2, মানে এই যে উপরেরটা, এটা এ,
আর বি বিন্দু ছিল হচ্ছে 3 4, এটা বি, এটা সি বিন্দু ছিল, আর এটা হচ্ছে ডি বিন্দু ছিল -1 -2। ওকে, সি বিন্দু হচ্ছে 1 0 3 4 1 2, এটা এই সবগুলা বিন্দু দেয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে যে এসি আর বিডি এর ছেদ বিন্দু। এই ছেদ বিন্দুটা বের করার কি সমস্যা বলো দেখি? এসি আর বিডি, তাই না? এই যে বিডি, তো এসি আর বিডি এর ছেদ বিন্দু, তো এসি আর বিডির ছেদ বিন্দু তো মাঝখানেই। তো তুমি তো জানোই একটা সামান্তরিকের এই দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি ও বিডি এর ছেদ বিন্দু হচ্ছে যেখানে ছেদ করে সেটা ছেদ বিন্দু। তো ছেদ বিন্দু মানে হচ্ছে আমি এসি কর্ণের মধ্যবিন্দু বলতে পারি, এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, বা বিডি কর্ণের মধ্যবিন্দু বলতেই পারি, কারণ ছেদ বিন্দুতে তারা সমান দুই ভাগে ভাগ হয়েছে, দুইটা কর্ণই। এটা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে। আচ্ছা, তার মানে 1 + 1 / 2 আর 0 + 2 / 2। সো এখানে হচ্ছে ছেদ বিন্দু যেহেতু লিখছি, এখানে অভেদ চিহ্ন দিয়ে দিবা। হ্যাঁ, এটা হচ্ছে 1, 1, এটা অ্যান্সার। অনেক কিছু করার কোনো দরকার নাই, হ্যাঁ, জাস্ট এতটুকুই, এই যে 2 নম্বরে এতটুকুই, আর কিছুই নাই। ওকে, তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম আশা করি। 11 নম্বরে কি প্রবলেম? 11 নম্বরের অর্ধেক পারছো। ও আচ্ছা, ওই ম্যাথটা। আচ্ছা, ওই যে ক্ষেত্রফল 0 ধরে করতে বলেছি, ঠিক আছে। যেহেতু সব বিভিন্ন লেটার টেটার আছে, তাহলে আমি বলছি যে ক্ষেত্রফল বের করার সময় তুমি নির্ণায়কের রুলসটা অ্যাপ্লাই করার চেষ্টা করো, ঠিক আছে। এর ক্ষেত্রফল 0, আসলে ক্ষেত্রফল বের করবো আমরা, ক্ষেত্রফল পরে 0 দেখাবো। তো প্রথমে হচ্ছে এ বি, তারপরে বি এ, তারপরে হচ্ছে 1/a 1/b 1 1 1। হ্যাঁ, তুমি মডুলার চিহ্নটা এখানে দিয়ে রাখতে পারো, যেহেতু বিভিন্ন এখানে সংখ্যা নাই, এক্স্যাক্টলি বিভিন্ন প্রতীকগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি করব, ম্যাক্সিমাম 0 বানানোর চেষ্টা করব, তার মানে a - b, এখানে b - a, মানে এই সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ। ওকে, আচ্ছা, সাইড নোট তুমি চাইলে দিতে পারো। আর b - 1/a, a - 1/b, 1 - 1 মানে 0, ঠিক আছে। r2 prime = r2 - r3। এই আমরা করে ফেললাম আমাদের কাজটা, হ্যাঁ। এখন একটু এই জিনিসটা সহজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে a - b টা কমন নিতে পারি। কিভাবে দেখো, ওই পাশে চলে যাই, হাফ মডুলাস, এখানে a - b ছিল, এখানে b - a ছিল, তো মাইনাস কমন নিলে a - b হয়ে যায়। b - a ছিল, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এটা সামনে, বিটা পরে যায়, মানে একবারে করার জন্য আর কি এটা করেছি, 0। তারপরে এখানে b - 1/a আছে, তো এটা লসাগু যদি করো, তাহলে ab - 1 / a।
এরকম থাকে লসাগু করলে। আর এখানেও লসাগু করলে ab মাইনাস ওয়ান বাই এখানে থাকে a মাইনাস ওয়ান বাই মানে এখানে ছিল a মাইনাস ওয়ান বাই বি লসাগু করে এই টাইপের আসছে। এটা জিরো, ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সরি এখানে ওয়ান শুধু। আচ্ছা, a মাইনাস বি কমন নাও, a মাইনাস বি কমন চলে আসলো, এটা একটু বড় চিহ্ন হয়ে গেল। আর এখানে তাহলে থাকে আমাদের কি ওয়ান মাইনাস ওয়ান, এটাও কমন নেওয়া যেত, তাহলে এটাও কমন নেই, এ বি মাইনাস ওয়ান এটাও কমন নাও গুণ চিহ্ন দিয়ে। আর এখানে ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই এ, ওয়ান বাই বি, জিরো জিরো ওয়ান। ঠিক আছে, এতটুকু আসলো। এখন তুমি এটার ক্ষেত্রফলটা বের করে ফেলো বিস্তার করে। বিস্তার করে ক্ষেত্রফল বের করলে শুধু এটার জন্য করবা, কারণ আগের তো জিরো। তাহলে এটার জন্য করলে সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে ওয়ান বাই বি মাইনাসে মাইনাসে এই মাইনাস, আর সূত্রে মাইনাসে প্লাস ওয়ান বাই এ, এভাবে মাইনাস এভাবে করে এটা আসছে। সো হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ বি মাইনাস ওয়ান ইন্টু, এখানে মনে করতে পারো এটা এটা করলেও চলে না করলেও চলে আর কি। ঠিক আছে, এটা বর্গ। কিন্তু শর্ত মতে যেহেতু সমরেখ বলছে বিন্দু তিনটি, তাহলে শর্ত মতে এর ক্ষেত্রফলটা জিরো হওয়ার কথা না? তো শর্ত মতে এ মাইনাস বি, এ বি মাইনাস ওয়ান, এ প্লাস বি ডিভাইডেড এ বি। এখন জিরোর আগে প্লাস মাইনাস বসানোই কি আর না বসানোই কি, তাই তো? একই কথা। তো আমরা মডুলার চিহ্নটা উঠাই দিতে পারি, প্লাস মাইনাস জিরো মানে কিছুই না, হাফ দিয়ে তো আগে ভাগ করেই নিব। তাহলে এ মাইনাস বি, এ বি মাইনাস ওয়ান, আর এ প্লাস বি বাই এ বি থাকছে। ওকে, এখন খেয়াল করো দুইটা সংখ্যার গুণফল, আচ্ছা এটা পরে দেখি, এইটা তো কখনো জিরো হবে না। ঠিক আছে, এটা কখনোই জিরো হবে না। তো এটা জিরো না হলে ওটা দিয়ে ভাগ করে, তো এ মাইনাস বি, এ বি মাইনাস ওয়ান, জিরো। এখানে কিছু বলেছে কিনা, কোনো কন্ডিশন দিছে? কোনো কন্ডিশন নাই। আর দুইটা সংখ্যার গুণফল তাহলে হয় a minus b equal to 0, a equal to b। ঠিক আছে, যেহেতু বিন্দুগুলো একই বিন্দু হবে না, এই সেহেতু এটা নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটা গ্রহণযোগ্য নয়, নট ইকুয়াল টু না 0 না দিয়ে গ্রহণযোগ্য নয়। প্রমাণিত। বুঝতে পেরেছ? কি প্রমাণ করতে বলছে? a plus b equal to 0, সেটাও প্রমাণ করা যাবে। a equal to b প্রমাণ করা যাচ্ছে, মানে আমাদের উৎপাদক অনেকগুলো আছে, এখন প্রমাণ দেখতে হবে, তো প্রমাণের দিকেই তাকাইনি। এই দেখো আরেকটা জিনিস আছে এখানে, a plus b by ab equal to 0। ঠিক আছে, তাহলে অথবা ab, সরি, a plus b by ab equal to 0,
প্লাস বি ইকুয়াল টু 0 আর গুণ করলেই হয়ে যাচ্ছে। তো এটাও তো আরেকটা টার্ম ছিল এখানে। সেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। ওকে? আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে A ইকুয়াল টু B। A ইকুয়াল টু B হলে একই বিন্দু ২ টা হয়ে যায়। ২ টা একই বিন্দু হয়ে যায়। এটা প্রমাণিত, ওকে? এটাও গ্রহণযোগ্য নয়। এটাও গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়। শুধু এটা আর গুণ করে এটা প্রমাণিত। প্রমাণের চেয়েছে আমাদের এটা। এখন কথা হচ্ছে যে কেন এটা তাহলে গ্রহণযোগ্য হবে না? কারণ একটা জিনিস খেয়াল করো। এখানে ২ টা বিন্দুর কথা বলছে। A, B, B, A ২ টা বিন্দু আছে না? এই ২ টা বিন্দুর দিকে যদি ভালো করে তাকাও, আরো একটা বিন্দু আছে 1/A, 1/B ৩ টা বিন্দুর দিকে ভালো করে তাকাও। আমি যদি A ইকুয়াল টু B প্রমাণ করে ফেলি, মানে বের করে দেখাই দিই, ঠিক আছে? তাহলে এই ৩ টা বিন্দু একই বিন্দু হয়ে গেল। তার মানে আলাদা, আলাদা বিন্দু হচ্ছে না। কিন্তু এখানে নির্দিষ্টভাবে বলছে বিন্দুত্রয়, মানে ৩ টা বিন্দু আলাদা, আলাদা বিন্দু। ঠিক আছে? তো ৩ টা বিন্দু আলাদা, আলাদা হলে A ইকুয়াল টু B যদি হয়, তাহলে কিন্তু ৩ টা বিন্দু একই বিন্দু হয়ে যাচ্ছে। A ইকুয়াল টু যদি B হয় তাহলে ৩ টা একই বিন্দু হয়ে যাচ্ছে। এইটার দিকেও তোমাকে একটু খেয়াল করতে হবে। তো ৩ টা একই বিন্দু হয়ে গেলে তো জিনিসটা আসলে বইয়ের মতো হইল না। বইয়ে বলছে ৩ টা আলাদা বিন্দু। এজন্যই A ইকুয়াল টু B গ্রহণযোগ্য নয়। কারণ এটা বললে আর ৩ টা আলাদা বিন্দু হয় না। একই বিন্দু হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমরা কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? কোনটা প্রবলেম আছে?